প্রতাপগড়ের পশ্চিম সীমান্তে ছিল ধুমল পর্বত। সেই ধুমল পর্বতের মাথায় বহু পুরনো শিব মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে মানুষজন আসত। ৩৩২খানা সিঁড়ি পার হলে তবে সেই মন্দির। সেই পাহাড়ে বাস করত বেশ কিছু বাঁদর। দর্শনার্থীরা তাদের খাবার দিলে তবেই রেহাই পেত। না, শিবরাত্রি চলে যাবার পর দেখছি মানুষের ভক্তি একেবারে উধাও হয়ে গেল। কই কই তেমন লোকজন তো আসছে না পুজো দিতে। আরে 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 বলতে বলতেই ওই তো একজন আসছে। বাঁদরের হাত থেকে বাঁচতে ছোলা বাদাম নিয়ে যান কর্তা, না হলে ওরা কিন্তু বড্ড বেয়ারা, নাচড়ে কামড়ে একবারে শেষ করে দেবে। তাই নাকি? তা ওদের নামে বদনাম করছো কেনে? ওদের জন্যই না তোমার পেট চলছে, বিক্রি বাটা হচ্ছে। তা যা বলেছেন কর্তা, ওরা বাঁদরামি কমালে আমারও বিক্রি বাটটাও কমে যাবে। ঠিক আছে, তাহলে দাও, 2 টুকরি মতো দাও। তা কত করে বললে না তো? আগে কর্তা, 2 টুকরি 2 আনা। বলো কি? হ্যাঁ, সুযোগ বুঝে তুমিও তো কম দাও মারছো না বাবা। কি যে বলেন কর্তা, আমার মেহনতটা একটু ভেবে দেখুন। দাম তুমি কমাবে না? তাহলে এক কাজ করো, আমাকে 1 টুকরি দাও। বনির সময় আপনি না হয় 2 পয়সা কমই দেবেন কর্তা। এই নিন ছোলা 1 টুকরি, আর এই বাদাম আর 1 টুকরি, দুটোই নিয়ে যান। ঠিক আছে, তাহলে তাই দাও। আর কিছু নেবেন না কর্তা? আবার কি নেব? কেন, পুজো দেবেন, ফুল প্রসাদ আমার ঝুড়ির নিচে সব রাখা আছে। সে সব লাগবে না। সে কি, তাহলে পুজো দেবেন কি করে? আরে সে সব কিছু আমি সাথে করে ঝোলায় নিয়ে এসেছি। ও ঠিক আছে তাহলে। ওরে বাবা, এ কি বড় চেহারা! ছোলা বাদাম খেয়ে বেশ তো কতর বানিয়েছে। এই যে তা তোমরা বুঝি স্বামী স্ত্রী, মানে বড় বউ? বাবা বাবা বাবা, বেশ মানিয়েছে। একটু পথ ছেড়ে দেবে? লক্ষ্মী সোনা, পথ ছাড়ো না গো, আমি যাবো। ওরে বাবা, এ তো পথ ছাড়ছে না, কি হবে এখন? আবার ভেঙচি কাটছে। হ্যাঁ, ছোলা বাদাম দি, না হলে বেটারা পথ ছাড়বে না। লোকটা তাহলে মিথ্যে বলেনি। এই নাও ছোলা বাদাম, তোমাদের জন্যই তো এনেছি। নাও। যা 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 যা, এ সব নিয়ে গেল। এবার কি হবে? সবে মাত্র 10টা সিঁড়ি উঠেছি, এখনো কত সিঁড়ি বাকি। আরো যে কত বাঁদর পথ আটকাবে কে জানে। আর পয়সার মায়া করে লাভ নেই। যাই আরো কিছু বাদাম ছোলা কিনে আনি। এবার আর টুকরি বের করবো না, দুটো করে দেব। কি হলো কর্তা, ফিরে এলেন যে? আরে আর বলো না, বাঁদরগুলো সত্যি খুবই বাঁদর। আমার হাত থেকে একদম ছো মেরে সব নিয়ে নিল। তাতে কি হয়েছে, আপনি তো ওদের দেবেন বলেই কিনেছিলেন নাকি? সবে তো 10টা সিঁড়ি উঠতেই সব শেষ হয়ে গেল। বাকি সিঁড়িতে কত বাঁদর সামনে আসবে কে জানে, বলি তাদের দেব কি? আগে কর্তা, জনে দিতে হবে না, একজনকে দিলেই বাকি সবার কানে ঠিক পৌঁছে যাবে। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। বলছো? ঠিক আছে, তাহলে যাই। আর কারো তো দেখাই নেই। না,
না, আজ আর বিক্রি বাট্টা হবে বলে মনে হয়নি। আরে আরে মুখ পোড়ার দল, তোরা আবার কি চাস? আমাকে ঘিরে ধরেছিস যে বড়? ওরে, আমার ছোলা বাদাম খেয়ে আমাকেই মুখ ভ্যাংচানো। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে তোদের কি মতলব বল দেখি? কি আমার থেকে কেড়ে খাওয়া? তোর তোর আসপদা তো কম নয় তবে রে। সর্বনাশ সর্বনাশ, সব ছোলা বাদাম লুটে নিল গো। বলি লোকে পুজো দিতে আসছে না, সে কি আমার দোষে? ওরে আমি কি করব? তোরা শেষমেশ আমার এই ক্ষতি করলি। হায় 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 হায়, আমার যে পুঁচি পাটার সব শেষ হয়ে গেল। এখন আমি কি করি? বাবা ভোলানাথ, ভোলা কেন আমায় এ সাজা দিলে ভোলানাথ? বাবা গো, ও বাবা। আমার মনে হয় কি জানো তো, একদিকে ভালোই হয়েছে। কি বলে ভালো হয়েছে? আমার সব ছোলা বাদাম বাদরগুলো লুটে খেলো, আর তুমি বলছো কিনা ভালো হয়েছে? আরে ভেবে দেখো না, সবে শিবরাত্রিটা গেল, কি হলো? এখন কমপক্ষে 2 মাস মানুষজন মন্দির মুখ হবে না। তা লোক না হলে বেচা কেনা হবে কোত্থেকে? তোমার তো 2 পয়সা আয়ও হবে না। তা তা এই 2 মাস কি পেটে গামছা বেঁধে থাকবো? পেট কি মানবে? খেতে হবে না? বলি ছোলা বাদাম বেচা ছাড়া কি জগতে আর কাজ কাম নেই নাকি? তা তা আর কি বেচবো শুনি? এখন এখন কি বেচে যে খাবার জোগাড় করি? গায়ে খেটে খাও। ও, মন্দিরের ওখানে ছোলা বাদাম বিক্রিটা বুঝি গায়ের খাটুনি ছিল না? না আহা, রাগ করছো কেন? না, রাগ করবে না, ভালোবাসবে। তা আমি কি তাই বলছি? তাহলে কি বলছো বলো? শুনেছি পাশের গায়ে নাকি লোক লাইকে জমিদার মশাই খাল কাটাচ্ছেন, সেখানে কত লোকই তো কাজ করছে। তুমিও গে দেখো না একবার, কাজ ঠিকই জুটে যাবে। দেখো, ও সব কাজ আমার দ্বারা হবে না বলে দিলুম। আমি হলাম গে ব্যবসায়ী মানুষ। আহা, সে ব্যবসা 2 মাস পর করখনি। কি যে বলো না, 2 মাস পরে গিয়ে দেখবো ধুমুল পাহাড়ের সিঁড়ির আগে সুযোগ বুঝে অন্য কেউ বাদাম ছোলা বেচছে। তবে চুগগে যাক। এই এই এক একটা এমন তুমি কথা বলো না, শুনলে চড়াত করে মাথা গরম হয়ে যায়। আরে বাবা, তুমি অন্য কিছু বেচো, খালি ওই ছোলা বাদামই বেচতে হবে? তার কি মানে আছে বলো দেখি? অন্য কিছু? অন্য কিছু কি বলো তো? টুপি? টুপি? হ্যাঁ গো, মাথার টুপি। আমার বাপ তো তাই বেচতো গো। মা, আমি, আমার ভাই বোনেরা মিলে বানাতুম, আর বাবা ফেরি করে বেচতো। তা তুমি পারবে বানাতে? খুব পারবো। সাজ সরঞ্জাম যা যা বলছি এনে দাও দেখি, তারপর দেখো আমি 2 মাস ধরে কত সুন্দর সুন্দর টুপি বানাই। তুমি খাল কাটবে আর আমি টুপি বানাবো। এইবার ঝাঁকা সাইজে ধুমল পাহাড়ে গিয়ে বসে দেখো কত বিক্রি হয়। হ্যাঁ, লোকে মন্দিরে যাবে পুজো দিতে, ওরা তোমার টুপি পরতে যাবে কেন শুনি? কেন পড়বে না শুনি? বলি পড়বে না কেন? খটখটে রোদ মাথায় নিয়ে পাহাড়ে ওটা কি চারদিখানি কথা? একটা নয়, দুটো নয়, 332 খানা সিঁড়ি। মাথার চাঁদি ফেটে যাবে রোদে, আর সেই রোদের থেকেই বাঁচাবে এই টুপি। কথাটা তো মন্দ বলনি। আমি টুপি বানাতে বানাতে একটা ছড়াও বানিয়েছি জানো? ছড়া? ছড়া কেটে কি হবে? বিক্রি হবে। ছড়া বিক্রি হবে? তাও আবার মন্দিরের পথে? আহা, এ সে ছড়া নয় গো, এ ছড়া হলো খদ্দের ডাকার ছড়া। ছড়া কেটে খদ্দের ডাকতে শোনো নিঠাইরিওয়ালাদের। ও তাই বলো? তাই তো বলছি, শোনো তাইলে। লাগবে না ছাতা, বাঁচবে তবু মাতা রোদের তাপের থেকে, মাথায় টুপি পরে
চলবে যখন পথে দেখবে চেলোকে। বাবা, বেশ সুন্দর ছড়া, আবার বলো, আমি শিখে নি। লাগবে না গো ছাতা, বাঁচবে তবু মাথা রোদের তাপের থেকে, মাথায় টুপি পরে চলবে যখন পথে দেখবে লোকে। নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, এক আনায় একটা কিনে নাও। নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, এক আনায় একটা নিয়ে নাও। লাগবে না গো ছাতা, বাঁচবে তবু মাথা রোদের তাপের থেকে, মাথায় টুপি পরে চলবে যখন পথে দেখবে লোকে। নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, এক আনায় একটা কিনে নাও। নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, এক আনায় একটা নিয়ে নাও। হ্যাঁ, বাপরে বাপ, বেশ ছড়াটা কাজে দিয়েছে তো। হ্যাঁ, একটার পর একটা টকটক। এই হতো ছাড়া, এই তোদের টুপিও লাগবে নাকি? হ্যাঁ, দে 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 বলছি, দে দে, বাঁদর কোথাকার, দে দে। ভালো খদ্দের পেয়েছো গো, বিড়ি পয়সার খদ্দের। হ্যাঁ, তোমার আর চিন্তা নেই। এই যা, কি মুশকিল, এই বাঁদরগুলো চালা আর পারি না। এবার কটার পেছনে দৌড়বো? হায় হায় হায়, না না, এবার ঢিল ছুড়ে এই ব্যাটাগুলোকে কাজ করতে হবে। আরে, এ তো অদ্ভুত বাঁদর, আমি যা করছি আমায় ভেঙাচ্ছে। হতভাগার দল, এখন যে কি করি? এই গিন্নির সাথে থাকলে ঠিক একটা উপায় বলে দিত। বাবা ভোলানাথ, আমার মাথায় একটা বুদ্ধি দাও বাবা, রক্ষা করো বাবা, রক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি এসেছে, ঘটে একটা বুদ্ধি ঘট ঘট করছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি যা করছি ওরাও তাই করছে। এক কাজ করি, এক কাজ করি, মাথার টুপিটা আঁচড়ে মাটিতে ফেলি, দেখি ওরা কি করে। ধন্যবাদ ধন্যবাদ বাবা ভোলানাথ, তোমায় ডাকলাম বলে মাথায় বুদ্ধি এলো। এবার আর বাঁদরগুলো আমার সাথে বাদরামো করে সুবিধে করতে পারবে না। এরপর সত্যি হারুর আর কোনো দুঃখ, কোনো কষ্ট থাকে না। টুপি বিক্রি করে বেশ ভালোভাবে তার সংসার চলতে থাকে। এক গ্রামে বুদ্ধু নামে একটি ছেলে থাকত। সে যেমন নামেও ছিল বুদ্ধু, কাজেও তেমনি বুদ্ধু। চাষাবাদ করে সংসার চালাতো বুদ্ধুর বাবা, আর বাবার কাজে সাহায্য করত বুদ্ধু। দেখেছিস বুদ্ধু, ধানগুলোয় কেমন সুন্দর পাক ধরেছে। এবার আবার কোমর বেঁধে লেগে পড়তে হবে, বুঝছিস?
কেন গো বাবা, কোমর বাঁধতে হবে কেন? আহা, ধান কেটে ঘরে তুলতে হবে না, তারপর গোলায় ভর্তি হবে, বিচুলি আলাদা করে রাখতে হবে। তার জন্য কোমর বাঁধতে হবে কেন? কোমর বাঁধলে বুঝি গায়ে শক্তি আসে? হ্যাঁ, তাই আসে। আচ্ছা বাবা, কোমর বাঁধলে তো শক্তি আসে, কি বাঁধলে বুদ্ধি আসে গো? গলায় দড়ি বাঁধলে, বুঝেছিস, গলায় দড়ি বাঁধলে তবে বুদ্ধি আসে। ও মা, তাই? হ্যাঁ, তাই। আমার গলায় বেঁধে দাও না বাবা, ওই বাকি আছে। তাহলেই তো বুদ্ধি হবে। তুমিও নিশ্চয়ই গলায় দড়ি বেঁধেছিলে, তাই না? আরে থাম থাম, মুখ পোড়া থাম, তোকে নিয়ে যে কি করি। ও এই এই যা যা, ভাগ এখান থেকে, যা তবে রে। ও বাবা, আমায় আমায় তাড়িয়ে দিচ্ছে বাবা। ওরে বুদ্ধু, তোকে নয় রে, তোকে নয়। ওদিক পানে দেখ, দেখছে ওই যে হতছাড়া পাখিগুলো পাকা ধানে মই দিতে এসেছে, সব ধান খেয়ে নিল রে। হ্যাঁ, পাকা ধানে মই দেবে কি করে? ওরা তো সাথে করে মই আনেনি। ওরে ভগবান, তোকে যে কি করে বোঝাই, বুঝিস না বুঝিস। আগে আগে গিয়ে পাখিগুলোকে তো তাড়া। এই যা, ভাঙলি তো, দিলি তো সর্বনাশ করে। আমি কি করবো? এই পাখিগুলো তো বড্ড বার বেড়েছে, একবার যদি ধরতে পারি তাহলে একেবারে ইড়ি ইড়ি কিড়ি বাঁধন দেখিয়ে ছাড়বো। মেরে কিরি বাঁধন, বাপের জন্মে তো এ কথা শুনিনি। দেখি তো কি বলে। এই যে শুনছ? কে? ওরে বাবা রে, ওরে বাবা, বাপ! আরে আরে, ভয় পেও না, আমি তোমাদের খাবো না। এই 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 বুদ্ধু, নাম নাম বলছি। এত বড় ধেড়ে ছেড়ে কোলে উঠেছে, ওরে লোকে দেখলে মানুষে কি বলবে শুনি। ওই বাঘ মামা ছিচি করবে, বুঝেছিস? নাম নাম। আহা, তোমরা মিছে ভয় পাচ্ছ। আজ আমার পেটে আর খিদে নেই, শরীরটাও বেজায় খারাপ, মুখে একদম রুচি নেই। নিচে কথায় সব তোমার চাতুরি, বুঝি না ভেবেছ না? মানুষ পেলে বাগে ছাড়ে, তবে তবে আমার সাথে পারবে না। বেশি করবে তো একেবারে হিড়িমিড়ি কিড়ি বাঁধন দেখিয়ে দেবো। হ্যাঁ। তখন মজাটি টের পাবে। আরে সেটাই তো জানতে চাই, মিরি মিরি কিরি বাঁধন কি জিনিস গো? আমায় দেখাও না সে জিনিস। সে তো এমনি এমনি দেখানো যাবে না, বুঝেছ? তাতে অনেক রকম সাজ সরঞ্জাম লাগে, সে কি চারটিখানি কথা। সাজ সরঞ্জাম তা কি কি লাগে? ধরো এই একটা চটের থলে, বেশ বড় সড়ো মোটা এক গোছা দড়ি, আর একটা পেল্লাই মুগুর। ও তাই বুঝি? হ্যাঁ, সে সব তো ঘরে রাখা আছে। তুমি বরং কাল আবার এসো, না আমি সব জোগাড় করে নিয়ে আসবো, কেমন? না না না, তা হবে না, আমি আজই দেখব। ও, আজই দেখবে? হ্যাঁ। ঠিক আছে, তোমার এত যখন দেখবার শখ হয়েছে, যাই যাই ঘরে গিয়ে সব নিয়ে আসি গে। এই চল রে বুদ্ধু, ঘরে চল। হ্যাঁ চলো বাবা। ওটি তো হবে না। কেন? আমায় কি বোকা ভেবেছ? দুজনে মিলে ঘরে গেলে আজ আর তোমরা এমুক হবে না, তা আমি বেশ ভালো করেই জানি। তবে কি করে তোমায় খেলাটা দেখাবো সেটা তুমি বলো দেখি। যে কোনো একজন যাও, একজন এখানে থাকো আমার সাথে। বাহ 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 বাহ, বেশ কুটিল বুদ্ধি তো তোমার, বেশ ভালোই ফাঁট পেতেছো। হ্যাঁ, এক এক করে আমাদের খাবে ভেবেছো। বলি সেটি হচ্ছে না, নয় দুজনকেই খাও, নয়তো আমাদের যেতে দাও বলছি। ওরে বাবা, বলছি তো ওসব মতলব আমার নেই। নেই, আগে
এ তো মহা মুশকিলে পড়লুম বুদ্ধু। তুই তুই তাহলে এখানে দাঁড়া, আমি বরং ঘর থেকে। না না, ও আমি পারবো না, আমার বড্ড ভয় করছে। হ্যাঁ তাহলে যা, তাহলে নিজে গিয়ে ঘর থেকে সব নিয়ে আয়। কি কি আনবি মনে আছে তো? ভুলে গেছি বাবা। হ্যাঁ আমি জানতাম, তুমি মনে রাখলে তো আমি উদ্ধার হয়ে যেতাম। ভুলে গেলে চলবে? ইড়িমিড়ি কিড়ি বাঁধন দেখাবো কি দিয়ে, ভালো করে মন দিয়ে শোন। একটা বড় থলে, একটা বড় থলে, কোথায় যেন? এই যে পেয়েছি। যাক, থলে নেওয়া হলো। এবার আর কি যেন কি বলেছিল কি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এক গাছা মোটা দড়ি। এই যে, এটা বেশ মোটা আছে। দড়িটা থলেতে ভরে আর একটা কি যেন বলেছিল। কি রে বাবা, দূর ভুলে যাচ্ছি কেন? ভুললেই বাবা কিন্তু, ওরে বাবারে, এসে মুগুর পেটা করবে। এখন উপায় কি করি? না, কপালে মনে হয় মুগুর পেটাই আছে। আরে আরে, বাবা তো মুগুরই নিতে বলেছিল। এই তো পেল্লাই একটা মুগুর। এইটাকেই নিয়ে যাই। বুদ্ধুর বাপ, বুদ্ধু তো এখনো এলো না। এখনো এলো না? আসবে আসবে, তোমার দেখি সবকিছুতে বেশি বাড়াবাড়ি, বুঝি তুই তর্স হয় না। ওই 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 দেখো, ওই তো আসছে। হাতে থলে তো আছে, বাকি সব আনতে কি ভুলে গেল? কিরে বুদ্ধু, সব সরঞ্জাম এনেছিস তো নাকি? এনেছি বাবা, এনেছি। তোমার বুদ্ধু আর অত বুদ্ধু নেই। এই নাও দেখো। এত দেরি করলে? সব আনতে আনতে আমার এখন কিন্তু খিদে পাচ্ছে। খাবে কোন, আগে তো দেখে নাও হিড়িমিড়ি কিড়ি বাঁধন কি জিনিস। তাড়াতাড়ি দেখাও, খুব খিদে পাচ্ছে কিন্তু। নাও নাও, তাড়াতাড়ি এই থলেটার ভেতর ঢুকে পড়ো। থলেতে ঢুকতে হবে? হ্যাঁ গো বাঘ মামা, না হলে দেখাবো কি করে বলো? বুঝেছি। আচ্ছা, ঢুকছি। এই নাও। এই কি হচ্ছে? এই আমায় বেঁধে দিচ্ছ কেন? তোমায় বাঁধছি কই, আমি তো শুধু থলেটার মুখ একটু বাঁধছি। ইড়িমিড়ি কিড়ি, হ্যাঁ একেই বলে ইড়িমিড়ি কিড়ি বাঁধন। আরে যথেষ্ট হয়েছে, আমার দম বন্ধ হয়ে আসছে। এবার এই ইড়িমিড়ি কিড়ি বাঁধন খুলে দাও, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়াও বাচাদন, সবে বাঁধন দিলাম, এবার মুগুরের খেলা দেখাবো। হ্যাঁ এবার দেখো এই মুগুরের খেল। এবার আমি একটু মুগুরের খেলা দেখাই না বাবা। এই নে দেখা, পেটা বজ্জা তাকে পেটা, বলে কিনা খিদে পেয়েছে। অনেক দেখেছি। আর দেখতে চাইনি। ওরে বাবারে, আমায় ছেড়ে দে রে, আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, মাথা ঘুরছে। ওরে বাবারে, খুলে গেল যে। কি করলি তুই এটা? গেল তো। তবে আর কি, খুব একেবারে কাজের মতো কাজ করেছো। এখন বাঁচতে চাস তো পালা এখান থেকে, নয়তো বাঘে খাবে। ওরে বাবা, প্রায় মরে গিয়েছিল আর কি। ও বেটা বুদ্ধুর বাপ, তোকে আমি ছাড়বো না। পালিয়ে বাঁচবি ভেবেছিস?
তোকেও খাবো আর তোর ছেলে ওই বুদ্ধুকেও খাও রে বাবা রে। আয় রে, গা গতরে কি ব্যথা, ভালো করে তো দাঁড়াতেই পারছি নে। ওরে বাবরে, ওরে বাবা, এই কি কক্ষণে এই ইঁড়ি মেরে কিঁড়ি বাঁধন দেখতে চেয়েছিলুম। ওরে বাবা রে। বাঘটা খুব জব্দ হয়েছে, কি বলো বাবা? হ্যাঁ, খুব জব্দ হয়েছে ঠিকই, তবে এবার আমাদের জব্দ করবে, বুঝেছ? হ্যাঁ? তোকে মুগুর পিটতে দেওয়া আমারই ভুল হয়েছিল, আহাম্মক কোথাকার। আমি কি ইচ্ছে করে বাঁধনটা খুলেছি নাকি? বুদ্ধুর বাপ, ও বুদ্ধুর বাপ, ঘরে আছো? ও বুদ্ধুর বাপ, একটু চুন দেবে, পান খাবো। কে এত রাতে কে ডাকে? আমি তোমার পড়শি বুড়ি মা গো। ও দিদিমা, দাঁড়াও, দরজা খুলে। এই 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 থাম, কাঁদারাম। এত রাতে কেউ পান খাবে বলে চুন চাইতে আসে? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। হ্যাঁ, তবে কি পেতনি? পেতনি নয়, নাকে কেমন বাঘের গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে ওই পাঁচি বাঘটা প্রতিশোধ নিতে এসেছে। হ্যাঁ, এখন কি হবে? কই গো বুদ্ধুর বাপ, ও বুদ্ধুর বাপ, দরজাটা খোলো, চুন দেবে না? দেব গো দেব, তবে এত রাতে দরজা আমি খুলতে পারবো নাই বলে দিলুম। দাও দাও তোমার হাতের লাঠিটা, দরজার নিচ দিয়ে বাড়িয়ে দাও, ওতেই চুন লাগিয়ে দিচ্ছি। ও, এই নাও, তবে তাই দাও। এসেছি যখন খালি হাতে তো আর ফিরতে পারিনি। সে তো ঠিক কথা। এই নে, এই নে তবে চুন, ইড়িমিড়ি কিড়ি। ওরে ওরে, ওরে বাবা রে, আমার লেজ গেল রে। ওরে বাবা। হ্যাঁ হ্যাঁ, এবার তোর প্রাণও যাবে। ভালো চাস তো পালা, বদমাইশ। তোমার কি বুদ্ধি গো বাবা, ঠিক আন্দাজ করেছিলে তো। ওরে ওরে বুদ্ধুরাম, বুদ্ধি না থাকলে বাঁচা যায়? তোর ঘটে যে কবে বুদ্ধি আসবে কে জানে। ওই বাঘটা খুব শায়েস্তা হয়েছে, এ কদিন আর ক্ষেত মুখো হয়নি। তা হয়নি বলেই ধান কাটা গেছে। তবে আমি অতটা নিশ্চিন্ত হতে পারছি না বাপু, ও নিশ্চয়ই দলবল গোচাচ্ছে। বাবা, বলো। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। তোমার কথাই ঠিক গো, ওই দেখো ওরা আসছে। উমা উমা, তাই তো, ঠিক বলেছিস। ওরে দেখো, বুদ্ধু, প্রাণ বাঁচাতে চাস তো গাছের ওপর ওঠ বাবা, গাছের ওপর উঠে পড়। চল 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 চল। হ্যাঁ, গাছে উঠে পার পাবি ভেবেছিস? আজ আর আমি একা নই, তোদের নাগাল পাবোই পাবো। হ্যাঁ বাবা, ও বাবা, ওরা তো কাছাকাছি চলে এলো, এবার একটা বুদ্ধি করো। আরো কাছে আসুক, এই হাঁড়িটাই ওদের মাথায় ভাঙবো। ওরে বাপরে, লেজে কি কামড়ালো রে। ওরে বাবা, ইড়িমিড়ি কিড়ি, ওরে বাবা, ইড়িমিড়ি কিড়ি। ইড়িমিড়ি কিড়ি, বাঘের মাথায় হাঁড়ি। আর আসবি কোনদিন? আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। অনেক কাল আগে পুরুলিয়ায়
নৃপতিরাজ নামে এক রাজা ছিল। সে ছিল খুবই অহংকারী। নিজের ছাড়া কারো প্রশংসা তার সহ্য হতো না। প্রণাম মহারাজ। তুমি আবার কে হে? কি চাও এখানে? আগে আমি কিছু চাইতে আসি নাই মহারাজ। কি কারণে এসেছো? আগে আমার কথা শুনলে আপনি আবার খুশি হয়ে যাবেন। অত অত ভনিতা না করে বলো দেখি। মহারাজ, আপনার জন্য একটা সফেদ হাতি এনেছি। এই জগতে যা বিরল। তাই তাই তা কি পাঠালো? হ্যাঁ, ও হয়তো ভগবানের ইচ্ছা আছে, তিনি পাঠিয়েছেন বলতে পারেন। আগে চলুন মহারাজ, দেখলে আপনার মন আনন্দে ভরে উঠবে। সচক্ষে দেখবেন, চলুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এক্ষুনি যাব। চলো চলো। বাহ 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 বাহ, চমৎকার! এই হাতির পিঠে আমায় আমায় যা মানাবে না। আগে চমৎকার মানাবে মহারাজ। এই মাহু থেকে ভালো করে সাজাও। পিঠে 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 আমার আসনটা বেশ বেশ মানানসই হওয়া চাই। আগে জ হুকুম মহারাজ। মাহুত মাহুত, তুমি তুমি কি উপহার চাও বলো আমায়। মহারাজ, আমার উপহার চাই না, আপনি এই সফেদ হাতিকে তার প্রাপ্য মর্যাদা দিলে আর আমাকে তার মাহুতের কাজ দিলেই আমার আর কিচ্ছু চাই না মহারাজ। বেশ বেশ, তাই হবে। আর হ্যাঁ, শুনে রাখো, কাল কালই আমি এই হাতির পিঠে চেপে আমার রাজ্যে ঘুরতে বেরোবো। ওকে তৈরি রেখো। তাই হবে মহারাজ। আচ্ছা আচ্ছা, এর নাম কি রাখি বলো দেখি। মঙ্গলময় এই সফেদ হাতিকে ঐরাবত ডাকলে বড় ভালো শোনাবে মহারাজ। ঐরাবত? বাহ, বেশ সুন্দর নাম। ওই ঐরাবতকে আজ ভালো করে গোলাপ জলে স্নান করাও। এখানে বেশ আনন্দে দিন কাটবে, বুঝেছিস? দেখি কি হয়। আর শুন, তুই যে কথা কইতে জানিস কেউ যেন না জানে। কেন মাহুত ভাই? আরে জানলে রাজা বল প্রজা বল সবাই বড্ড তোকে বিরক্ত করবে। তাই বুঝি? হ্যাঁ রে। তাহলে আর কথা বলবো না, জল নিয়ে খেলা করি। এই, 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 আমায় ভেজাসনি রে। বাবা বা, কি সুন্দর দৃশ্য! এমন হাতি তো আমি জন্মে দেখিনি। দেখে জীবন সার্থক। সত্যি ভগবানের কি সৃষ্টি! রাজার দিকে কারো চোখই পড়ে না, সবাই সাদা হাতি দেখছে। শুনছো শুনছো মাহুত, শুনছো সবাই কেমন প্রশংসা করছে? আজ্ঞে শুনছি মহারাজ। সবাই সবাই মনে হয় বলছে এমন ঐরাবত এই আমার মতো রাজাকেই মানায়। এই হাতি, সফেদ হাতি, তুই কি সুন্দর! হ্যাঁ, সফেদ হাতি কি সুন্দর। আর আমি? মহারাজ, অপরাধ নেবেন না। না না, বলো। হাতিটা আপনার থেকেও সুন্দর। মাহুত, তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে চলো। আগে জ হুকুম মহারাজ। না না,
না 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 না, এ অপমান আর সহ্য হয় না। আমার থেকেও হাতি সুন্দর। মহারাজ, ও আপনি গায়ে মাখবেন না। সাদা হাতি ওরা আগে দেখেনি কি না, তাই অমন বলছে। না না না, তুমি ঠিক বলছো না। নাই বা দেখুক, সে তো তুমিও আগে দেখো নি রানী, তুমিও কি ওই একই কথা বলবে? না না না, তা বলবো না। আসলে প্রজারা সরল মনে না কথাটা বলে আর ফেলেছে। তুমি বুঝি মনের কথাটা লুকোচ্ছ? ছি, কি যে বলেন মহারাজ, আমার চোখে এই পৃথিবীতে আপনি সব থেকে সুন্দর। আমি এই অপমানের বদলা নেবই। কিন্তু কিভাবে? সে আমি ভেবে রেখেছি। যা করতে হবে কৌশলই করতে হবে। যত নষ্টের গোড়া ওই হাতিটা। তবে মাহুতটাও কম নয়। এক ঢিলে দুই পাখি মারবো আমি। অথচ কাক পক্ষীও টের পাবে না। সবাই ভাববে দুর্ঘটনা। তাই আমার নামে নিন্দেও হবে না। কি দরকার মহারাজ, ওদের ক্ষমা করে দিন না। না 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 না, কখনো না, কিছুতেই না। সাজা ওরা পাবেই, পেতেই হবে সাজা। বুঝলি ঐরাবত, মহারাজ খবর পাঠিয়েছেন আজ পাহাড় ভ্রমণে যাবেন। পাহাড়? হ্যাঁ রে, আমার কেমন যেন মনটা করছে জানিস। রাজার মনে অন্য কোনো ফন্দি নাই তো? ভয় কি মাহুত ভাই, আমি আছি সাথে। আরে সেটাই তো ভরসা রে। মহারাজ মনে হয় খুব হিংসুটে। আমারও তাই মনে হচ্ছে। এ রাজ্যে আমাদের না থাকাই ভালো। দাঁড়া না, দেখি না কি হয়। রাজার মতি গতি যদি ভালো না হয়, সে রাজত্বে বাস করতে একেবারে ইচ্ছে করে না। রাজার আশ্রয়ে থাকতে মন চায় না। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আজকেই সে ফয়সালা হয়ে যাবে। চল, এখন বেরোতে হবে। চল, পাহাড়ের পথ সাবধানে যেতে হবে। যে কোনো পথেই আমি চলতে পারি, আমার কোনো ভয় নেই। চলো মাহুত ভাই, এবার যাওয়া যাক। চল যাওয়া যাক, চল। আচ্ছা মাহুত, তোমার ওই ঐরাবতকে তুমি কি শিখিয়েছ? ওকে কিছুই শিখাতে হয় নাই মহারাজ। ও নিজেরই অনেক গুণ, অনেক কিছুই জানে। তাই? ভালো। মহারাজ, আমরা কোথায় যাচ্ছি? ওই দূর পাহাড়ের চূড়ায়। ওখানে কি কোনো মন্দির আছে? না, কেন বলো তো? না মানে এমনি জানতে চাইছিলাম আর কি। পাহাড়ের চূড়া থেকে আমার রাজ্যের সব দিক দেখা যায়। সেখান থেকে আমি আমার রাজ্যকে দেখব। আচ্ছা মহারাজ, আজ সাথে করে আপনার সৈন্য সামন্ত কেউ আসলো না তো? পাহাড়ের এই নির্জনতা আমার ভীষণ ভালো লাগে। সেখানে সৈন্য সামন্ত নিয়ে গেলে পরিবেশ তার সৌন্দর্য হারায়, জানো না? আপনি খুব সৌন্দর্যের পূজারী, তাই না মহারাজ? একেবারে ঠিক বলেছ। সেই কারণে ঐরাবতকে আমার এত ভালো লেগেছে। ও খুব সুন্দর, কি না? এটা আবার কেমন হাতি রে? সাদা হাতি রে, সাদা হাতি। সে তো বুঝলুম, কিন্তু এমন সাদা পানা হাতি তো আগে দেখিনি। মহারাজ মনে হয় বিদেশ থেকে আনিয়েছেন। চল পিছু পিছু যাই, মজা দেখি। হ্যাঁ, তাই চল। মহারাজ, এই সুন্দর পরিবেশে আমার বড় গান গাইতে ইচ্ছা করছে। গাও না,
গাও না মা, কে মানা করেছে তোমায়? আগে গাইব, আপনি অনুমতি করলে গাইছি তাহলে। শোনাও শোনাও, তোমার নিজের গান শোনাও, নতুন গান শোনার বড় প্রয়োজন। ও হো 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 হো, এই যে পাহাড়, ওই যে নদী, মাথার উপর আকাশ, বলছে সবাই জীবন ভালো, মনটা তবু উদাস, এই মনটা তবু উদাস। এই যে পাহাড়, ওই যে নদী, মাথার উপর আকাশ, বলছে সবাই জীবন ভালো, মনটা তবু উদাস, এই মনটা তবু উদাস। আমি মাহুত বন্ধু হয়ে, আমি মাহুত বন্ধু হয়ে ঘুরি পথে পথে, হাতি আমার প্রাণের সুজন, সাথী আমার সাথে, এই হাতি আমার সাথে রে, সাথী আমার সাথে। বিপদ এলে প্রাণ বাঁচাবে, আছে সে বিশ্বাস, মনটা তবু উদাস যে হায়, মনটা তবু উদাস, মনটা তবু উদাস, মনটা তবু উদাস। এত উদাস উদাস, এত উদাসী হয়ে গান গাইছ যে? কি জানি মহারাজ, মনটা কেমন যেন কু গাইছে। থাক তাহলে, আর আর গান গাইতে হবে না, আমরা আমরা জায়গা মতো এসে গেছি। আপনি আপনি এখানে নামবেন মহারাজ? হ্যাঁ, এখানেই নামবো আমি। এখানেই দাঁড়া, দূরে দাঁড়িয়েই দেখ। কেন? সামনে গেলে কি হবে? আড়াল থেকেই দেখাই ভালো। মহারাজ যদি আমাদের দেখে রেগে যান, কখন কি হুকুম করেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলেছিস। যাও মাহুত, এবার এবার ঐরাবতকে নিয়ে ওই চূড়ায় ওঠো, দেখি দেখি ওকে কেমন খেলা শিখিয়েছ তুমি। আগে जो हुकुम महाराज। কি রে, মহারাজ নেমে গিয়ে হাতিটাকে চূড়ায় উঠতে বললো? হ্যাঁ, তাই তো দেখছি, যদি পাহাড়কে পড়ে যায়। সেটাই তো ভয় লাগছে। আহারে, অমন সুন্দর সাদাপানা হাতিটা, বড্ড মায়া লাগছে রে। মহারাজ, চূড়ায় উঠেছি। একটু একটু এদিকে এগিয়ে এসো, আমি দেখতে পাচ্ছি না যে। আসছি মহারাজ, আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, এইবার এইবার তোমার তোমার ঐরাবতের কেরামতি দেখাও, শুরু করো তোমার খেলা। আজ্ঞা করুন মহারাজ। ওকে ওকে সামনের দুপা তুলে দাঁড়াতে বলো, দাঁড়াতে বলো মাহুত, ওকে সামনের দুপা তুলে দাঁড়াতে বলো। ঐরাবত, সামনের পা দুটা তুলে দাঁড়া। তুলছি মাহুত ভাই, এক্ষুনি তুলছি। হাতিটা কি সুন্দর খেলা দেখাচ্ছে দেখছিস? হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু পড়ে না যায়। রাজাটা কি নিষ্ঠুর রে। দুপা তুলেছে মহারাজ। এবার 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 এক পায়ে দাঁড়াতে বলো ওকে। দাঁড়া দাঁড়া ঐরাবত, এক পায়েই দাঁড়া। এবার এবার দুজনেই পড়বে আর মরবে। মহারাজ, হ্যাঁ, এই দেখুন ঐরাবত এক পায়ে দাঁড়িয়েছে। সে তো দেখতেই পাচ্ছি। কি যন্ত্রণা, কি যন্ত্রণা, পড়ছে না কেন ওরা? এবার এবার ওকে আকাশে ভাসতে বলো। সে কি রে, মহারাজ হাতিটাকে আকাশে ভাসতে বলছে? হাতি কখনো আকাশে ভাসতে পারে নাকি? মহারাজ কি এটাও জানেন না? জানেন জানেন, নিশ্চয়ই কোনো কুমতলব আছে। তবে কি ওদের দুজনকে প্রাণে মারতে চাইছেন? তাই হবে মনে হয়। যা হিংসুটের রাজা, চল আমরা ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আরে, এই দৃশ্য দেখার নয়। বুঝেছি মহারাজ, বুঝেছি। আপনি আমাদের প্রাণে মারতে চান।
কিন্তু কেন মহারাজ, কেন? না 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 মাহুত ভাই, এ তোমার ভুল ভুল। প্রাণে কেন মারতে চাইবো? আমি তো ঐরাবতের কেরামতিটা শুধু দেখতে চাইছিলাম। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, ঐরাবতের শেষ কেরামতিটাও দেখুন তাহলে। বন্ধু ঐরাবত, চলো চলো অন্য রাজ্যে যাই। এই হিংসুটে রাজার দেশে আমাদের মানায় না। তাই চলো বন্ধু। এ কি হাতি কথা কইছে, আকাশে উড়ছে। এ তো যে সে হাতি নয়। ছি 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 ছি, আমি কি ভুলি না করেছি। অহংকারে আমি অন্ধ হয়েছিলাম। ফিরে এসো মাহুত ভাই, ফিরে এসো তোমরা, ফিরে এসো। আমায় দয়া করে ছেড়ে যেও না তোমরা। আমার এই ভুল আর কখনো হবে না, বিশ্বাস করো। তুমি তোমার ওই সুন্দর ঐরাবতকে নিয়ে ফিরে এসো আমার কাছে, কথা শোনো। এরপর মাহুত বন্ধুকে পিঠে নিয়ে ঐরাবত গিয়ে পৌঁছল এক মহান রাজার দেশে। ঐরাবতের কল্যাণে সে দেশের আরো শ্রীবৃদ্ধি হয়। এদিকে নৃপতিরাজ তাঁর দুর্ভাগ্যে শুধুই হাহুতাশ করে মরে। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো। ঝিনুকমতি গ্রামে থাকতো এক বণিক পরিবার। বাড়ির কর্তা কমলগুপ্ত ছিলেন মুক্তোর ব্যবসায়ী। সাগরের তীরে সেই ঝিনুকমতি গ্রামের আর 5 জন ব্যবসায়ীর মতোই তিনিও মুক্তো বিক্রি করতে দূর দূর দেশে পাড়ি দিতেন। না 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 না, এই সাগর বেলাতে ঝিনুকের বড়ই আকাল। ঝিনুক থাকলেও তাতে মুক্ত থাকে না। তা কর্তা, গভীরে গেলি হয় না? গভীরে? হ্যাঁ, এখানে যে ঝিনুক পাওয়া যায় তাতে 1000টা খুঁজলি একটার মাঝে মুক্তোর দেখা মেলি। কিন্তু কর্তা, সাগরের গভীর জলে শুনেছি প্রায় প্রতিটা ঝিনুকে মুক্ত আছে গো। বুঝলাম, কিন্তু তোর কথা মতো মাঝ সাগরেও না হয় গেলাম, জলের গভীরে যাব কিভাবে? কেনে কর্তা, ডুব দিয়ে? ঠিক। দেখ, বেশি ফটর করিস না তো, এমনিতেই আমার মাথা আজ প্রচন্ড গরম। কেনে কর্তা, বেশ তো সুন্দর হাওয়া বইছে, গরম কোথায়? আমার মাথায়। তা কর্তা, গামছা দিয়ে একটু হাওয়া বাতাস দেব? ঠিক, থামবি? আচ্ছা, থামলাম। হ্যাঁ, এবার ঘরে চল। কিন্তু কর্তা, মুক্ত না নিয়েই? মুক্ত পেলে তো নেব, এত লোক লাগালাম, আজ তো একটা মুক্তোর দেখাও পেলাম না। সে ঘরে তো কিছু জমা আছে, সেখানেই গিয়ে দেখি চলুন, আপনার মন ঠিক ভালো হয়ে যাবে। আচ্ছা ফটিক, তোর ঘটে কি আছে বলতো? গোবর গো কর্তা, গোবর। এই চড়া রোদে সেটাও মনে হয় ঘুটে হয়ে গেছে। চলো, গোবর গণেশ কোথাকার। আরে ফটিক, তোর ছেলেটা তো বড় হয়েছে। হ্যাঁ কর্তা, তা হয়েছে। ভাবছি ওর বিয়ে দেবো এবার। কত বয়স হলো? তা কর্তা, ধরেন গিয়ে এই 12তেও হবে। 12 বছরের ছেলের বিয়ে দিবি তুই? কেন কর্তা, আমারও তো ওই বয়সে বিয়ে হয়েছিল। এই নেন গো কর্তা, হুক্কা ভালো করে সেই যে দিয়েছি। তোর ছেলেটা কাজ কাম করে? না কর্তা, খালি খায় আর ঘুমোয়। আসলে
আসলে ওর মা নেই তো, তাই আমি আর কাজ কামের জন্য ওকে আর জোর করিনি। সে তো বুঝলাম, কিন্তু তুই যখন না থাকবি ওর কি করে চলবে ভেবে দেখেছিস? থাকবো না কেনে? আপনার মতো আমি তো আর বাণিজ্যে যাচ্ছি নে। আমি বুঝি বাণিজ্যে যাবার কথা বললাম? তবে যেখানে গেলে মানুষ আর ফেরে না। সে তো অনেকে বাণিজ্যে গেলেও আর ফেরে না। তুই থামবি? থামবি তুই? না, তোকে বোঝাতে পারবো বলে মনে হয় না। কথা এ বয়সে আর নতুন করে বুঝতেও চাইনি। 2 কুড়ি বয়স হলো, আর বড় জোরে 1 কুড়ি। তারপর ছেলেটার যে কি হবে। এই এতক্ষণে তোর বুদ্ধি খুলেছে, সে কথাই তো বলছিলাম। আচ্ছা কথা, আপনি বলুন না কি হবে? কেন? খাবে আর ঘুমোবে। সে কপাল কি আর মানিকের আছে কথা? ওর বাপ তো আর জমিদার নয়। ওকে কাজ করতে বল। ঠিক আছে কর্তা, আমি আজই বলবো ওকে। হ্যাঁ, মন দিয়ে কাজ করতে বল। মানিক রে। হ্যাঁ বাবা। কাজ কর। কি কাজ? ওই হাত পাকাটা নে, আমার মাথা একটু হাওয়া লাগা দেখি। কেন বাবা? আমার মাথা গরম হয়ে গেছে। হাওয়া করলে কি ঠান্ডা হয়ে যাবে? হ্যাঁ রে বাপ, হ্যাঁ। তাহলে তুমি আমার মাথা একটু হাওয়া দাও না বাবা। কেন? আমারও মাথা গরম হয়ে গেছে। তোর মাথা গরম হয়ে গেছে? কিভাবে হলো? হ্যাঁ, কাজের কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তা হবে না, কুড়ের বাদশা কোথাকার, খালি গিলবে আর ঘুমোবে অপদার্থ। সে তুমি যাই বলো বাবা, খেতে আর ঘুমোতে আমার বেশ লাগে। শোন ফটিক, তোর ওই কুঁড়ে ছেলেটাকে আমার কাছে দে। ওর কুঁড়েমি আমি গুছিয়ে দেব। কিন্তু কর্তা, সে আসতে চাইলে তবে না। ওকে বুঝিয়ে বল, আমি ওকে দেশ ভ্রমণে নিয়ে যাব। ও যদি না বলে? বলবে না। কাল একবার আমার কাছে নিয়ে আয়, আগে তো ওকে ঘর থেকে বের কর। কিন্তু কর্তা, একটা কথা বলবো? বল। আমার ছেলের ভালো করে আপনার কি লাভ? ঘরে বউ ছাড়া আমার আর কে আছে বল? আমার ঘরে মুক্ত আছে, তোর ঘরে মানিক। দিবি না বল? তোর মানিককে আমায় দিবি না? দেব কর্তা, এ তো বড় আনন্দের কথা। মানিকের যদি একটা হিল্লে হয়, এর থেকে আর কি চাই? আর কিছু চাই নে কর্তা, আর কিচ্ছু চাই নে। বুঝলি মানিক, দেশ বিদেশে ঘোরার মজাই আলাদা। তাই খাওয়া আর ঘুমের থেকেও বেশি মজা। হ্যাঁ রে, তবে আর বলছি কি। কবে যাব বাবা? যেদিন কর্তা তোরে নিয়ে যাবেন। শোন মানিক, কর্তা যা যা বলবে সব শুনে চলবি। আর এই নে আমার জমানো পয়সা। এতে এমন কিছু কিনবি যা তোর দরকারে লাগে। ঠিক আছে বাবা, আমি এটা দিয়ে খাবার কিনে খাবো। আরে না, খাবার নয় রে, খাবার নয়। তবে? কর্তা বড় লোকের আজ ভালো খেয়াল হয়েছে। কাল মত বদলাতে কতক্ষণ? আমায় ঘুরতে নিয়ে যাবে না? যাবে। আরে সে কথা আমি বলছি নে। তবে আবার কি? সে যাই হোক, এ পয়সা দিয়ে কাজের জিনিস কিনিস, যেটা তোর বিপদে কাজে আসে, বুঝলি? আচ্ছা বাবা, তাই কিনবো। সাবধানে থাকিস বাবা, কর্তার কথা শুনে চলিস। আচ্ছা। তুইও সাবধানে থাকিস ফটিক।
আচ্ছা আচ্ছা কর্তা। দুর্গা 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 দুর্গা। কত জল, যেদিকে তাকাই খালি জল আর জল। কতদিন হয়ে গেল ডাঙাই দেখি না। ঘুমিয়ে পড়ো, সময় কেটে যাবে। নৌকোটা এত দোলে ঘুমই আসে না। তাই তাহলে এক কাজ করো, বসে বসে খাওয়া দাওয়া করো। খেলেই তো বমি হয়ে যায়। তাই আজকাল আর খেতেও ইচ্ছে করে না। তবে তোমার কি ইচ্ছে করে? মনে হয় ঘরে ফিরে যাই। ফিরবে ফিরবে, অত ব্যস্ত হলে হয়? আগে বাণিজ্য করি। আর ঘুরে বেড়ানো? সেটাও হবে। রথ দেখা, কলা বেচা একসাথে হবে। আমি রথ দেখবো, কিন্তু কলা বেচবো না। আহা, তুমিও দেখছি ফটিকের মতো। তা তো হবেই, যেমন বাপ তার তেমন ছেলে। একটা বলি আর একটা বোঝে। আমি তোমাকে কলা বেচতে বলিনি। এ বাবা, আপনিও মিথ্যে কথা বলেন। মিথ্যে? আমি আবার কখন মিথ্যে বললাম তোমায়? বললেন না, নিজেই তো বললেন রথ দেখা কলা বেচা একসাথে হবে। পরে আবার বলছেন কলা বেচতে বলিনি। ও থামো থামো থামো, অনেক হয়েছে। আমারই ভুল হয়েছে। আমারও ভুল হয়েছে ঘর ছেড়ে বেরোনো। হ্যাঁ, দেশে ফিরেই তার প্রায়শ্চিত্ত করব। তাহলে তো উপোস করতে হয় শুনেছি। ও আমি পারবো না। চুপ, আহাম্মুখ, অপদার্থ। হ্যাঁ, আমার বাবাও তাই। আর কি বলবে? ওহ ওহ, আমি আর চলতে পারছি না। এই গাছতলায় বসছি, আপনি যান। ওটি হবে না। পালিয়ে পার পাবে ভেবেছো? তুমি পালালে দেশে ফিরে ফটিককে কি বলবো আমি? পালাবো না পালাবো না। এই এই, ফাজলামি করো না তো, চলো আমার সাথে। ওরে বাবা, চলুন চলুন। কি বিপদেই না পড়েছি। বাবার দেওয়া পয়সা দিয়ে এই বিপদ থেকে যে রেহাই পাবো তারও উপায় নেই। মুক্তো বেচে তো ভালোই টাকা পেলেন। এবার চলুন দেশে ফিরে যাই। তুমি একটু চুপ করবে? শুধু টাকা পেলে হলো? এখান থেকে মসলিন শাড়ি কিনে দেশে ফিরবো। ওখানে চড়া দামে বিক্রি করলে টাকা আরো বেড়ে যাবে, বুঝেছো? ও আমি বুঝে কি করব? আমি ওখানে যাব। কোথায়? ওই যে বাদর খেলা দেখাচ্ছে ওখানে। বাজে পয়সা খরচ করো না। আপনি আসুন না। বান্দর খেলা, ও বাবু, ও ছোকরা ছোকরি, লড়কা লড়কি, বান্দর খেলা দেখে যাও। বান্দর খেলা, বান্দর খেলা। এই তুমি বাঁদর বেচবে গো? বান্দর বেচলে খাবো কি বাবু? তোমার তো 3টে বাঁদর, একটা আমায় বেচলে কি ক্ষতি হয়ে যাবে? আরে ওটা তো বুড়া বান্দর আছে, খেলা দেখায় না, খালি খায় আর ঘুমায়। আর না হলে খালি সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। আসলে ও নিজেও তো তাই, সেজন্যই ওই বাঁদরটাই ওর চাই, তাই না? তাই না মানিক? হ্যাঁ, আমি ওই বাঁদরটাই নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, ঠিক আছে, তো নাও। এই নাও দাম। কি এতে হবে তো? খুব হবে বাবু, আমি বাঁচলাম। এটাকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে না। আর হেসো না মাদারি ভাই, বাঁচলে তুমি আর আমি মরলাম। কেন বাবু? এ দুটোকে নিয়ে এখন সাগরে পাড়ি দিয়ে দেশে ফিরতে হবে আমার। চললাম গো, ধন্যবাদ। এই হীরা, চল। চল, বাঁদরের নাম হীরা, যেন হিরে মানিক। ভালোই জুটি।
কি হলো? আমায় বুঝি মোট বইতে সাথে এনেছিলেন? না, খাওয়া খাওয়াতে। আমার হীরাকে দিয়েও মোট পাচ্ছেন? খেটে খাক, বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? ও, কতদিন পর যে ঘরে ফিরবো ভাবতেই বেশ লাগছে। ও ও, পথই যেন শেষ হচ্ছে না। জল দেখে দেখে জীবনটা জলো হয়ে গেল। এই হীরা, হীরা, কি দেখছিস জলের দিকে? দেখিস বাবু, আবার ঝাঁপ দিস না যেন। ওটা ঝাঁপ দিলেই বাঁচি, হতভাগা বুড়ো বাঁদর। ওই দেখুন আপনাকে কেমন মুখ ভেঙাচ্ছে। তা তো ভেঙাবে, বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে কি না। আর আপনার মোট বইল যে? সে আর ক পয়সার মজুরি বলো, তার 10 গুণ খেয়ে ফেলেছে হতভাগা। যাক বাবা, অবশেষে পৌঁছলাম। এই হীরা, জলে কোথায় যাচ্ছিস? আরে আরে, এদিকে আয়। আবার ডুব দিচ্ছিস কেন? এখানে খালি ঝিনুক তুলছিস, অত কাজ করিস না। হীরা, হীরা, চলে আয়। আশ্চর্য ব্যাপার, এমন বাঁদর তো কখনো দেখিনি আগে। মজা করে বেশ ঝিনুক তুলছে আর রাখছে। দেখি তো খুলে। কি বাবা বাবা বাবা, এটা তো মুক্ত। দেখি দেখি দেখি, ওটা দেখি দেখি, এটাতেও যে মুক্ত। দেখি আর একটা দেখি দেখি। একটু আশ্চর্য হয়ে যাচ্ছি আমি। বাবা 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 বাবা, আর একটা। আরে 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 আরে, এটা সবগুলোতেই মুক্ত। আরে সব কটা ঝিনুকেই মুক্ত। ওরে মানিক, তুই সত্যি হিরে চিনিস। তোর হীরা সত্যি যে একটা আসল হীরা। কোন ঝিনুকে মুক্ত আছে ওই চেনে, ওই একমাত্র জানে। আগে বুঝি ও এ কাজই করতো। ওই জন্যই জলের দিকে হা করে তাকিয়েছিল। কেন? ও তো হতভাগা, অপদার্থ, বুড়ো বাঁদর। না 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 না, সে ভুল, আমার ভুল। সে তো আমি ভুল করে বলেছি, না বুঝে বলেছি। ওরে ফটিক রে। এই দেখ, তোর ছেলে একটা কাজ করেছে, আর আমাদের কোনো চিন্তা নেই রে। ওই বাঁদর মুক্ত ঝিনুক খুঁজে দেবে। তোর ছেলে এখন সত্যি কাজের ছেলে, হীরের টুকরো ছেলে হয়ে যাবে। কি রে, হবি না? সে তো হবই। ওই হীরার জন্য এই মানিকও চমকাবে। দেখে নেবেন কর্তা। দেখবো, নিশ্চয়ই দেখবো। দেখতেই তো চাই। দেখা মানিক, এখনই দেখা। দে হীরা, দে, আমি তোকে সাহায্য করছি। আজ থেকে আমিও তোর সাথে খাটবো। সাবাস সাবাস হীরা, হীরা সাবাস। এরপর মানিক সত্যি সত্যি কাজের ছেলে হয়ে ওঠে। কমলের মতো সেও সফল বণিক হওয়ায় ফটিকের আর মানিককে নিয়ে চিন্তা থাকে না। সেও নিশ্চিন্ত মনে বাকি জীবন কাটায়। আমার কথাটি ফুরলো নোটে গাছ।